সালামু আলাইকুম। একটা কথা আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। টাকার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের ছোটে, কিন্তু কিছু টাকা, যে টাকাগুলোর মধ্যে মানুষের রক্ত মিশ্রিত আছে। কিছু টাকা আছে যেগুলোর মধ্যে মানুষের আহা মিশ্রিত আছে। কিছু টাকা আছে যে টাকাগুলো উপার্জনের জন্য আপনি একজন ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম। একটা কথা আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। টাকার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের ছোটে, কিন্তু কিছু টাকা, যে টাকাগুলোর মধ্যে মানুষের রক্ত মিশ্রিত আছে। কিছু টাকা আছে যেগুলোর মধ্যে মানুষের আহা মিশ্রিত আছে। কিছু টাকা আছে যে টাকাগুলো উপার্জনের জন্য আপনি একজন ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। একজন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি শেষ করে দিচ্ছেন। একজন মানুষকে মিথ্যা মামলায় ক্রসফায়ার দিয়ে আপনি রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়ন করছেন। এই ধরনের আহামূলক যে মামলাগুলো আছে বা যে অর্থ আছে, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। দর্শক, ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে একসময় বাংলাদেশে একজন মন্ত্রী এমপি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরে যদি কোনো ব্যক্তি ছিল, সে ছিল সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। বিলিয়নস অফ টাকা মালিক, বিদেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই তার ছিল। তো আওয়ামী লীগ সরকার পতনের একদম প্রথম একটা ধাপ কিন্তু হচ্ছে এই বেনজিরকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা যখন প্রকাশ করা শুরু করলো। এরপর আমরা শুনলাম সে দেশ ছেড়ে পালিয়েছে, বাট পরবর্তী সময় জানলাম দেশে আছে। যাই হোক, সর্বশেষ তার অবস্থান ছিল দুবাইয়ে। আজকে দুবাইয়ে পুলিশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তো কিভাবে গ্রেপ্তার করা হলো, এটা কিভাবে সম্ভব হলো? আসলে সব সম্ভব যতক্ষণ আপনি চেয়ারে অথবা চেয়ারে থাকার মানুষটার আশেপাশে আছেন, ততক্ষণই কিন্তু কেয়ারে। আর যদি চেয়ারই না থাকে অথবা চেয়ারে থাকা মানুষটা আপনারা না থাকে, তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন। অর্থাৎ একটা ছাতার নিচে আমরা সবাই বসবাস করছি। লাইক প্রত্যেকটা পরিবারের একটা ছাতা আছে, একটা রাজনৈতিক ছাতা আছে, একটা প্রশাসনিক ছাতা আছে। তো বেনজির আহমেদের উপরে আওয়ামী লীগ সরকারের একটা ছাতা ছিল। সেই ছাতাটা যখন নিজেই নাই, তখন বেনজিরের অবস্থা কি হবে? দর্শক, দুবাইয়ে তাকে কিভাবে গ্রেপ্তার করলো দেখেন। সরকার ক্ষমতায় আসার আগেই, সম্ভবত অন্তর্বর্তী সরকারের সময় থেকে কিছু অ্যাক্টিভিটিস চলছিল, আর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুবাইয়ে বেনজির আহমেদের অবস্থান মানে কনফার্ম হওয়ার পর রাষ্ট্রের পক্ষ থেকে দুবাই পুলিশের কাছে একটা চিঠি পাঠানো হয়। আপনারা অনেকে জানেন ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ। তো ইন্টারপোলের একজন সদস্য কিন্তু বাংলাদেশও সদস্য রাষ্ট্র হিসাবে তারা দুবাইয়ের কাছে সহযোগিতা চেয়েছে, যেমনটি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেককে বিদেশ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল। তো তদ্রুপ সেই মুহূর্তে আপনার দুবাইয়ে অবস্থান করা বেনজিরকে মানে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে চিঠি ছিল দুবাই সরকারের কাছে। আর দুবাই সরকার বর্তমান সরকারকে প্রাধান্য দিয়ে তাদের সেই রিকোয়েস্টে সাড়া দিয়ে বেনজিরকে ইন্টারন্যাশনাল পুলিশ অর্থাৎ দুবাই পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোল অনেকে বোঝেন না, মনে হয় যে আলাদা কোনো টিম থাকে, ওরকম না। ধরেন বাংলাদেশে কোনো অপরাধী চলে আসছে দুবাই থেকে, এখন দুবাই সরকার বাংলাদেশকে বলল, বাবা হাবিবি এটা আমাকে দিয়ে দাও। তো বাংলাদেশ পুলিশ যখন এই কাজটা করবে, দুবাই বলবে ইন্টারপোলের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ হচ্ছে ইন্টারপোল, এক্ষেত্রে আন্তর্জাতিক পুলিশিং সহযোগিতা করছে। তো বেনজির সাহেব সম্ভবত তার যে অবস্থান ছিল, ওই তার যে বাসা, ওইখান থেকে নিয়মিত কোন পথে যাতায়াত করে গোয়েন্দা নজরদারিতে ছিল। তো আজকে শপিং এ যখন বের হয়েছে, সেখান থেকে তাকে মাঝপথে পুলিশ আলগিদে নিয়ে চলে গেছে। তো এখন কই আছে বেনজির? বেনজির এই মুহূর্তে, আর অনেকে বলছেন এটা ভুয়া কিনা, না, আপনার আমরা যতদূর দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের পুলিশের যে বিভিন্ন মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু এটা কনফার্মেশন দেওয়া হয়েছে। আর দুবাই পুলিশ কর্তৃক আপনার গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্স ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ সেইখানে আবেদন করেছিল। আর এটা ডক্টর ইউনূসের আমলেই কার্যকর হয়েছে, অর্থাৎ 2025 সালের 11 এপ্রিল এই আবেদনটা পাঠানো হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে। আর এটা মনিটরিং করেছিল বিএনপি সরকার।
তো 2025 সালে ইন্টারপোল আপনার বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করে, এরপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তো এই মুহূর্তে সর্বশেষ স্টেটাস কি বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত তারা বলছে যে আগামী 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট অর্থাৎ প্রত্যর্পণের আবেদন সেটা প্রেরণ করতে হবে। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে পুলিশ ইন্টারপোলের চ্যানেলের মাধ্যমে বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 30 থেকে 35 দিনের মধ্যে বেনজির বাংলাদেশে আসবে। তারপর বাকিটা কি হবে সেটা আমরা কিছুটা আইডিয়াই করতে পারছি। তো মুদ্রা কথা হচ্ছে আর কি ভাই, টাকা তো সবারই দরকার, কিন্তু যেই টাকায় মানুষের রক্ত এটা মিশা থাকে, এই টাকা কখনোই আপনার জন্য শান্তি নিয়ে আসবে না। অন্যকে ধ্বংস কইরা, অন্যকে শেষ কইরা আপনি নিজে অ্যাশ করবেন বউ বাচ্চা নিয়ে, ভাই এটা আসলে কখনোই সম্ভব না। তো ভালো থাকুন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে গরিবরা, কি অবস্থা তোমাদের? কোথায় যাবা? দেশ ছেড়ে পালাবা? পালানোর রাস্তা নাই কিন্তু। আজকে সারাদিন যাবৎ ফেসবুকে একটা বিষয় খুবই ভাইরাল। আমাদের অন্তর্বর্তী সরকারের খুবই বিতর্কিত একজন উপদেষ্টা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় বলা হয়ে থাকে তিনি আপনার সরকারের সাথে লিয়াজু রেখে অনেক সুযোগ সুবিধা নিয়েছিলেন। আবার যখন তিনি অন্তর্বর্তী সরকারের মধ্যে কানেক্ট হলেন সংস্কৃতি উপদেষ্টা অর্থাৎ আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী, তো উনি অ্যাপয়েন্টেড হওয়ার পর ওনাকে নিয়ে পিনাকি, তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস, অনেকেই অনেক ধরনের সমালোচনা করেছেন, কিন্তু ডক্টর ইউনূস তিনি তাকে তার ক্যাবিনেটে একদম শেষ দিন পর্যন্ত রেখেছিলেন। তো সেই মোস্তফা সরোয়ার ফারুকী তিনি কি দেশে আছেন নাকি বিদেশে আছেন? এখন এই যে বিদেশে আছেন, তিনি কি দেশ ছেড়ে পালিয়ে গেলেন নাকি আসলে অন্য কোনো কাজে গেছেন? ইতিমধ্যে আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের খুবই হিট নায়িকা অরুণা বিশ্বাস তিনি একটা ভিডিও করেছেন যে আমাদের সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি সপরিবারে স্ত্রী সন্তান নিয়ে অর্থাৎ তিশাকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে অস্ট্রেলিয়াতে পালিয়ে গেছেন। এখন অরুণা বিশ্বাসের এমন বক্তব্যের পর মুহূর্তের মধ্যে পুরো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আওয়ামী লীগের তারা খুশি, এই যে দেখো তুমি বাকিরা কোথায় পালাবা, সরোয়ার ফারুকী তো পালাই গেছে। তো আমরাও প্রথমে ভাবলাম যে আসলে পালাই গেছে, কিন্তু পরবর্তী সময় আমি দেখলাম মোস্তফা সরোয়ার ফারুকীর যে অফিসিয়াল পেজ সেখানে ঘাটাঘাটি করে দেখলাম যে না, তিনি পালান নাই, অর্থাৎ তিনি অস্ট্রেলিয়া গেছেন সত্যি, তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি তার যে বক্তব্য যে একটা মহল তাকে ঘিরে বক্তব্য দিচ্ছে যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বেসিক্যালি তিনি একটা কাজে গিয়েছেন বা ছুটিতে গিয়েছেন এবং সেইখান থেকে নির্দিষ্ট সময়ের পর তিনি আবার বাংলাদেশে ব্যাক করে আসবেন। তো তাহলে এই যে প্রোপাগান্ডা বা এই যে আওয়াজ টাওয়াজ আসছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা সাবেক তৌহিদ ভাই তিনি কিন্তু অনেক বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলোকে ঘিরে এই সরকারের বা এই সরকার না মানে অন্তর্বর্তী সরকারের অনেক কিছু, যে কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবারে সেখানে বিশেষ মিটিং হইতো, সেই মিটিং সম্পর্কে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তো দূরের কথা, অনেক উপদেষ্টারাই কিছু জানতো না। ডক্টর ইউনূস কার সাথে আলোচনা করিয়া বড় বড় যেই সিদ্ধান্তগুলো আছে সেগুলো নিতেন, অনেক কিছু নাকি স্পষ্ট না, এবং এই ঘটনায় তিনি মার্কিনী সাম্রাজ্যবাদীকে অনেক ক্ষেত্রে বক্তব্য দিয়েছেন এবং কি বলেছেন যে অনেকেই এই সরকার ক্ষমতা ছাড়ার আগে যে অনেক উপদেষ্টারা তারা তাদের রেড যে পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট, এটা নিয়ে লাড়াচাড়া করতেছে, অনেকেই দেশ ছেড়ে চলে যাবেন, এরকম কিন্তু একটা গুঞ্জন এই তৌহিদ সাহেব তিনি কিন্তু মার্কেটে নিয়ে আসছিলেন। এরপরে জাতির মধ্যে তো একটা চিন্তা আসছে কখন থেকে পালিয়ে যায়, আবার পালানো যাবে না, এরকম কিন্তু অনেক আওয়াজ টাওয়াজ আসছে। এনসিপির পোলাপাইন দেখছি গরম করে ফেলছে মাঠ, যে কেউ যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। তো এর মধ্যে দুই একজন উপদেষ্টা তারা আবার চলে গেছেন, সরকারের বড় বড় পদে থাকা যারা অন্তর্বর্তী সরকারকে লিড করেছেন তারা অনেকে দেশ ছেড়ে গিয়েছেন। এখন কেউ যদি স্বাভাবিকভাবে দেশের বাইরে যায় তার নিয়েও কিন্তু ভেজাল লাগে। যেমন আমাদের কয়েকদিন আগে রাষ্ট্রপতি যিনি আছেন তিনি তার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন, তো সেখান থেকেও কিন্তু একটা আওয়াজ চলে আসছিল যে পালাইছে রে পালাইছে, রাষ্ট্রপতি পালাইছে, কিন্তু তিনি আবার ফিরেও আসছেন। তো মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়টা হচ্ছে যে এই সরকারের সাবেক সেই সরকারের অনেক উপদেষ্টারা দেশ ছেড়ে গোপনে পালিয়েছেন,
অনেকে ফ্যামিলি সহ ওইখানে সেটেল হয়ে গেছেন। তো এখন যারা এমনিতে ঘুরতে যায় তো মনে করে যে আসলে পালাই গেছে, বাট আমি বিশ্বাস করি বা আমি বুঝি এই বিএনপি সরকার থাকাকালীন বা জামাত যদি সরকার গঠন করে এই উপদেষ্টারা আসলে কেউ দেশ ছেড়ে পালাবে না, তাদের জন্য কোনো ধরনের ঝামেলা নেই। তবে প্রশ্ন হচ্ছে কখনো আওয়ামী লীগ আসলে, এটা বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক নিয়ম, যেহেতু এবার ইতিহাসে একটা ভিন্ন রকম ঘটনা ঘটেছে, সো ইন ফিউচার হয়তো এগুলো নিয়ে অনেক নাড়াচাড়া হবে। তবে রাইট নাও মোস্তফা সরোয়ার ফারুকী তিনি পালান নাই, তিনি অস্ট্রেলিয়া আছেন, এমনকি খুব শীঘ্রই ফিরবেন। আমরাও দেখি তিনি কবে ফিরছেন। ভালো থাকুন।